তা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ইন দ্য সাপ্লাই চেন। এটা হচ্ছে চ্যাপ্টার 5। আপনাদের যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের বইটা রিকমেন্ড করা হয়েছে ওই বইয়ের চ্যাপ্টার 5। তা আমরা যদি একটু দেখি এখানে প্রথমে হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনস। দ্যাট মিনস আপনি যখন একটা সাপ্লাই চেন নেটওয়ার্ক ডিজাইন করবেন তখন আপনার কাছে চারটা বিষয় আপনাকে প্রভাবিত করে। নাম্বার 1, ফ্যাসিলিটি রোল। তার মানে হচ্ছে এখন ফর এক্সাম্পল আপনার হোয়াট কাইন্ড অফ রোল, একটা হচ্ছে রেসপন্সিভনেস, একটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনার 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 রেসপন্সিভনেস, আপনার রেসপন্সিভ সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন করবেন, তাহলে আপনার নাম্বার অফ ফ্যাক্টরিজ, নাম্বার অফ ডিস্ট্রিবিউশন সেন্টার কি কম হবে না বেশি হবে ভাইরা? বেশি হবে স্যার। বেশি আচ্ছা। হবে। তার- আবার আপনি যদি চিন্তা করেন না আমি কি করব, আমি ইফিশিয়েন্ট নেটওয়ার্ক সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন করব, তাহলে এই ক্ষেত্রে আবার কি হবে? আমার নাম্বার অফ ফ্যাক্টরি বলেন, ওয়্যার হাউস বলেন, ডিস্ট্রিবিউশন সেন্টার বলেন, এগুলো কি হবে? এগুলো কম কম হবে। হবে। আবার যদি খেয়াল করেন ফ্যাসিলিটি লোকেশন, ফর এক্সাম্পল আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ফ্যাসিলিটি, দ্যাট মিনস আপনার প্রোডাকশন ফ্যাসিলিটি বলেন, আপনার স্টোরেজ বা ওয়্যারহাউস ফ্যাসিলিটি বলেন, আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার বলেন, এগুলো আপনি কোথায় করবেন? এগুলো কোথায় করবেন? যেমন ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে আপনার লোকেশনটা কোথায় হবে, ঢাকা, ঢাকার কোথায়? গুলশানে। তো গুলশানে যদি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার দেন আপনার খরচ কি অনেক বেড়ে যাবে না ভাই? জি, খরচ বাড়বে স্যার। আবার যদি ঢাকার সাভারে দেন তাহলে কি খরচ বাড়বে না তুলনামূলকভাবে কমে যাবে না? স্যার একটু কমবে, কিন্তু ট্রান্সপোর্টের কস্ট বাড়বে একটু। ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, কিন্তু ওই যে আপনার সাভারের থেকে আপনার গুলশানের যে আপনার ধরেন ডিস্ট্রিবিউশন সেন্টারের যে পরিমাণ খরচ, যে ডিফারেন্স, ওতে আপনার ওই আপনার যাতায়াত খরচ খুব একটা গায়ে লাগবে না আর কি। জি স্যার, জি স্যার। কারণ আপনি গুলশানে যদি একটা লোকেশন, ইভেন আপনি তো অনেক সময় খুঁজেও পাবেন না গুলশানে, এমন একটা অবস্থা। লোকেশনে পাওয়া যাবে না স্যার, প্রাইম লোকেশনে পাওয়া যাবে না। তারপর স্যার তারপর আবার যদি ক্যাপাসিটির খেয়াল ব্যাপার করে থাকে দেখেন, স্যার। হ্যাঁ, তাও তো কথা, ক্যাপাসিটি অ্যালোকেশনের কথা যদি বলেন, বলা হচ্ছে আপনার হাউ মাচ ক্যাপাসিটি অ্যাট ইচ ফ্যাসিলিটি। তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার বা ফ্যাক্টরি বা ওয়্যার হাউস বলেন বা ডিস্ট্রিবিউশন সেন্টার বলেন, কোথায় কি পরিমাণ ক্যাপাসিটি আছে। যেমন আপনার একটা ফ্যাক্টরিতে আপনার দৈনিক 1,000 প্রোডাক্ট তৈরি করা যায়, আবার একটা ফ্যাক্টরিতে 1 লাখ, আবার কোনোটাতে 50,000। আপনার একটা ওয়্যার হাউসে 50,000 প্রোডাক্ট রাখা যায়, কোনোটাতে 1 লাখ, কোনোটাতে 1.5 লাখ, কোনোটাতে 2 লাখ। তাহলে এই ক্যাপাসিটি অ্যালোকেশন এটাও কিন্তু আপনাকে প্রভাবিত করে। এরপর যদি খেয়াল করে দেখেন মার্কেট এন্ড সাপ্লাই অ্যালোকেশন, মানে আপনার প্রশ্নটা হচ্ছে হোয়াট মার্কেটস মিনস, মনে করেন ঢাকা কোন বা মার্কেটে? ধরেন আপনার কক্সবাজার, হুইচ সাপ্লাই সোর্সেস। এখন মনে করেন কক্সবাজার, আপনার 8টা বিভাগে আপনার 8টা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, একটা চিটাগাং, ঢাকা, সিলেট, রংপুর, বরিশাল, রাজশাহী, খুলনা। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট মার্কেট, কোন মার্কেট থেকে আপনি ওই যে কক্সবাজারে সাপ্লাই দিবেন, তাহলে অবভিয়াসলি এটা চিটাগাং থেকে যাবে, নাকি আপনি ঢাকার থেকে পাঠাবেন ভাই? না স্যার, চিটাগাং থেকে। তাহলে এখন এই যে ডিসিশন গুলো, এগুলো একটা নেটওয়ার্ক ডিজাইন কে প্রভাবিত করে। এরপর যদি আমরা সামনের দিকে তাকাই, আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে। Now, this whole flow is a conversation, সবাইকে আমরা দেখতে so your পাচ্ছি? words actually build your website. I'm going for ভিডিওটা a দেখতে store. পাচ্ছি ভাইরা? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। Conversation, I get this এই যে deep এটা একটা detail মানে site ইউটিউবের একটা brief. যন্ত্রণা, এটা কি And just চলে like আসছে that, বুঝতেছি my না first কিছু, draft is ready. শুধু Now that's ঘন ঘন it. শুধু অ্যাড আসে। Next, you can really get in there and style এটা it your মহা way. বিপদ, 48 Here's the সেকেন্ডের fun অ্যাড, part. 25 You can সেকেন্ড হইলে regenerate মাত্র। this whole thing over and over, or you can tweak something specific like your layout. আসলে Let me ওদেরও তো কিছু describe ব্যবসা what বাণিজ্য I করা have in দরকার। mind. Yeah, that's fire. এটাই If there was ইন্টারনেট ever a থেকে time to পাওয়া step যায়। into your dreams, it's right now. হ্যাঁ? using স্যার Wix ওই AI লিঙ্কটাতে website. আরেকবার রিলোড দেন, চলে যাবে স্যার। আর রিলোড কি করবো রে ভাই, আছে আর 3 সেকেন্ড। এই যে শেষ। প্রতিটি মুহূর্তে আপনার সাথে থাকা আপনার এই সঙ্গীটি কোথা থেকে এসেছে অথবা কিভাবে তৈরি হয়েছে আপনি জানেন কি? হয়তো আপনি খুব সহজে উত্তর দিবেন চায়না, ভিয়েতনাম কিংবা কোরিয়া, কিন্তু না। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এখন আন্তর্জাতিক মান আর সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হচ্ছে। বিশ্বের সেরা কয়েকটি ব্র্যান্ড বাংলাদেশে তাদের উৎপাদন শুরু করার পর গত 21শে অক্টোবর এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শাওমি মেড ইন বাংলাদেশের যাত্রা শুরু করলো। আমি আশা করি আপনারা খুব যেভাবে যাচ্ছেন
Pretty soon, maybe you will become the number one brand in. মেড ইন বাংলাদেশ স্মার্ট ডিভাইসগুলো তারা রপ্তানিও করবে এবং সেই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে আমরা যে সকলেই সাক্ষী হতে পারছি তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শাওমি গ্রুপকে। ঢাকার অদূরে গাজীপুরের ভোগড়ায় ম্যানুফ্যাকচারিং পার্টনার ডিবিজির সাথে শাওমি স্থাপন করেছে নতুন এই মুঠোফোন উৎপাদন কারখানা। তাহলে আমি যদি প্রশ্ন করি ভাই, ফ্যাক্টরি লোকেশনটা কোথায়? গাজীপুর। আচ্ছা, এবং তারা শুধু লোকাল চাহিদা না, পাশাপাশি কি বলছে, রপ্তানিও করবে, এই কথা বলছে না? জি স্যার, স্যার। এবং তারা যখন রপ্তানি করবে তখন তারা ব্র্যান্ডিং করবে কি, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক জি। আছে, দেখতে থাকেন। অসংখ্য যন্ত্রাংশ যুক্ত করে সুনিয়ন্ত্রিত মান নিশ্চিত করে তবে প্রস্তুত হয় শাওমির এক একটি স্মার্টফোন। অসংখ্য প্রোডাকশন সেকশন পেরিয়ে কঠিন কঠিন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর কঠোর মান নিশ্চিত হলে তবেই এক একটি হ্যান্ডসেট তৈরি হয় গ্রাহকের হাতে পৌঁছে যাবার জন্য। বাংলাদেশে আপনি যদি দেখেন এখন গ্লোবাল সবগুলো ব্র্যান্ডে কিন্তু মোটামুটি বাংলাদেশ প্রোডাকশন শুরু করেছে। স্যামসাং, ভিভো, অপো, নোকিয়া, তারা সবাই এখন বাংলাদেশে প্রোডাকশন করছে। সো বাংলাদেশের মার্কেটটা অথবা বাংলাদেশে যদি বলি ইটস গোয়িং টু বি আ নেক্সট টেকনোলজিক্যাল হাব অথবা ম্যানুফ্যাকচারিং হাব। আপনি যদি দেখেন চায়না থেকে কিন্তু আস্তে আস্তে এই যে টেকনোলজি অথবা এই ইন্ডাস্ট্রিটা শিফট হয়ে আসছে সাউথ এশিয়াতে। ইন্ডিয়া অলরেডি দে আর কোয়াইট এস্টাবলিশড। বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে এই ম্যানুফ্যাকচারিংটা, ইলেকট্রনিক সেক্টরে এই ম্যানুফ্যাকচারিংটা ডে বাই ডে এটা গ্রো করছে। সো সেটার একটা পার্ট হিসেবেই যেহেতু শাওমি অ্যাজ আ ব্র্যান্ড, আওয়ার মেইন মোটো ইজ দ্যাট ইনোভেশন ফর এভরিওয়ান। সো সেই টেকনিক্যাল ইনোভেশনের মোটিভেশন থেকেই হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে আসে। প্রতিটা টেস্টিংয়ে আমাদের ম্যানুয়াল যেরকম টেস্টিং হচ্ছে সেগুলো আবার অটোমেটিক মেশিনের মাধ্যমে টেস্টিং হচ্ছে। আর স্পেশাল মেনশন যদি আমি বলি, শাওমি আমরা হচ্ছে প্রথম ব্র্যান্ড বাংলাদেশে যারা লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে P2I কোটিং টেকনোলজিটা ইন্ট্রোডিউস করেছি। এই P2I কোটিংটা হচ্ছে ইটস এ স্পেশাল কাইন্ড অফ প্লাজমা কোটিং, যেটা বিভিন্ন ধরনের লিকুইড ড্যামেজ অথবা হাই ময়েশ্চার থেকে ডিভাইসকে রক্ষা করতে সাহায্য করে। শাওমি গ্রাহকের হাতে পৌঁছানোর জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় 30 লাখ স্মার্টফোন তৈরি করবে। আর এই হ্যান্ডসেট তৈরিতে প্রাথমিকভাবে প্রায় 1000 লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশের ফ্যানরা শাওমি প্রোডাক্ট, শাওমি স্মার্টফোন চায়, বিকজ আমরা শাওমি ফ্যানদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অ্যাট এ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ফ্যানদের দিয়ে থাকি। তাদের কাছে আমরা অনেকটা অ্যাসপিরেশনাল একটা ব্র্যান্ড পৃথিবীতে। এটা আমাদের 6 নম্বর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সো বাংলাদেশ আমাদের জন্য অফকোর্স একটা ইম্পর্টেন্ট মার্কেট। আমাদের ফ্যাক্টরিতে বার্ষিক 3 মিলিয়নের মতো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে। বাংলাদেশে আমাদের যে ফ্যাক্টরিটা করছি সেই ফ্যাক্টরিতে একই মেশিনারি ইউজ করা হচ্ছে, এক্স্যাক্টলি সেম মডেল, সেম কোম্পানি, এভরিথিং ইজ জাস্ট এ চেঞ্জ অফ ফ্যাক্টরি। চায়না, ইন্ডিয়া আর বাংলাদেশ আর ভিয়েতনাম, যেখান থেকে প্রোডাক্ট বানানো হোক, আউটপুট উইল রিমেইন সেম। লোকাল প্রোডাকশনের কারণে দামে কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমি মনে করি শাওমি ফোন আমাদের ফ্যানদের কাছে সবসময় ফেভারিট ছিল বিকজ অফ আমাদের বেস্ট পেক অ্যাট অনেস্ট প্রাইস। আমরা এইটা কন্টিনিউ করতে পারবো। তবে দেশে তৈরি এই হ্যান্ডসেট হাতে পেতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে শাওমি ভক্তদের। সবাইকে দেখেছেন ভাই ভিডিওটা? যদিও ভিডিওটা জি আপনি স্যার। কি মানে বেশ কয়েক বছর পুরাতন, তাহলে এখন দেখেন এই যে শাওমি, তারা যে একটা চাইনিজ মোবাইল ফোন কোম্পানি, দে আর ডুইং গুড রাইট নাও ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এবং তারা তাদের যে সাপ্লাই চেইন মডেলটা, এটা কি রেসপন্সিভ না ইফিশিয়েন্ট ভাই? ইফিশিয়েন্ট। আর যদি অ্যাপেল বা আইফোনের কথা বলি, তারা কি রেসপন্সিভ না ইফিশিয়েন্ট ভাই? রেসপন্সিভ। রেসপন্সিভ। তাহলে এখন যদি একটু খেয়াল করে দেখেন, এই যে শাওমি পৃথিবীতে অলরেডি তারা 6টা দেশে তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি, একটাই তো। 6টা দেশে। হ্যালো, এক্সকিউজ মি, জুম ধরেই তো। কারো কিন্তু স্পিকার অন করা আছে। এক্সকিউজ মি, আমি বলছিলাম কেউ পড একজন হাউস খালি থাকলে আমাকে তখন ট্রান্সফার করে দিতে আর কি ভাইয়া। করিম, আহসান করিম সাহেব, আহসান করিম সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? পড হাউসে কয়জন থাকা যায়? আহসান করিম সাহেব, আচ্ছা, মানে আহসান আমরা করিম সাহেব আমাকে গাদাগাদি শুনতে করেও পাচ্ছেন? থাকা পসিবল না। আপনি মিউট করে দেন। আহসান করিম সাহেবের আমি মিউট কাছে করতে যোগাযোগ। পারছি না, আমি তো মিউট করতে পারছি না। এই যে আমাকে আজকে হোস্ট করা না মনির ভাই, এটা একটা বিশাল সমস্যা। পোস্ট না করলে আচ্ছা, আপনি শেয়ার করে দিলেন।
হাসানুল্লাহর সাথে আমি কারো যোগাযোগ থাকলে একটু ফোন করে দিলে তো উনি একটু যাক যাক, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। ও আচ্ছা, যাক, এই যে এইমাত্র করলো আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ মনির ভাই। তো আমি যেন কোথায় ছিলাম, আমি তো এই যে খেয়ে হারিয়ে ফেললাম আসলে। হ্যাঁ, কি দেখা যাচ্ছে না কেন? আজ কয়টা ফ্যাক্টরি আছে কয় দেশে? 10টা কারখানা করেছে যে শাওমি সারা ওয়ার্ল্ডে, সেটার কথা হ্যাঁ বলতেছি। হ্যাঁ, জাস্ট ওয়েট করেন, ওয়েট করেন ভাই। আমি ওই যে আপনার এই এখন ঠিক আছে, আসতেছে। তো এখন দেখেন 10টা কারখানা স্বামী পুরো পৃথিবীতে অলরেডি তারা 6টা ফ্যাক্টরি এস্টাবলিশ করছে পৃথিবীর 6টা দেশে আর কি। তার একটা অন্যতম কারণ হচ্ছে আপনি যখন ধরেন চীনে প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশে পাঠান, তখন আপনার ডিস্ট্রিবিউশন ডিস্টেন্স বলেন বা খরচ বলেন ট্যাক্স বলেন সবকিছু বেড়ে যাবে না? আর আপনি যখন বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করবেন মেড ইন বাংলাদেশের নামে, তখন কিন্তু আপনার ট্যাক্সের কথা, ট্যাক্সের পরিমাণ বলেন, আপনার ডিস্ট্রিবিউশন খরচ বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অনেক কমে যাচ্ছে কিন্তু। জি তো স্যার। এখন আবার যদি আপনি অ্যাপেলের কথা চিন্তা করেন, দে আর প্রডিউসিং দেয়ার প্রোডাক্ট অনলি ইন চায়না। রাইট নাও তারা চেষ্টা করতেছে, তারা অলরেডি ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরি দিয়েছে যাতে খরচটা কমিয়ে আনা যায়, যাতে আমাদের মতো দেশের মানুষ যারা যারা একটু সস্তায় প্রোডাক্টটা কিনতে পারে। তো এখন এই যে বলা হচ্ছে আপনার লোকেশনের কথা বলা হচ্ছে, যেমন দেখেন শাওমি বলেন, আপনার আপনার রিয়েলমি বলেন, আপনার স্যামসাং বলেন, পৃথিবীর অনেকগুলো কিন্তু মোবাইল ফোন কোম্পানি বা আপনি ধরেন আপনার বিভিন্ন ধরনের কোম্পানি তারা কিন্তু বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি এস্টাবলিশ করছে। তাদের ফ্যাক্টরিগুলো কোথায়? বেশিরভাগই দেখবেন আপনার গাজীপুর। তো এই যে গাজীপুরে ফ্যাক্টরি এস্টাবলিশ করার পিছনে অন্যতম কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ঢাকার তুলনায় গাজীপুরে জায়গার পরিমাণ এবং জায়গার দাম অনেক কম না? জি স্যার, জি স্যার। আবার যদি আরেকটা কথা চিন্তা করেন, দেখেন আপনি এক দাগে আপনার 2 বিঘা 3 বিঘা 4 বিঘা জমি কখনোই কিন্তু আপনার ঢাকার ভিতরে পাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে তারা ফ্যাক্টরি করছে, তার কারণটা কি? যেমন আমি যদি আপনাকে একটু ছোট্ট ভেঙে বলি, এই যে আমি ইউকেতে আছি, এখানে একজন শিক্ষক ক্লাস নিলে প্রতি ঘন্টায় সে 18.5 পাউন্ড পায়। একই রকম ভাবে একজন ডাক্তার, সেও সেম মজুরি। একজন যিনি জুতো সেলাই করে তারও সেম, যিনি চুল কাটে তারও সেম মজুরি। তাহলে এখানে কি ধনী গরিব কোনো বৈষম্য আছে ভাই? না স্যার, না। এবং ফলাফলটা কি হচ্ছে? এখানে একজন ফ্যাক্টরি ওয়ার্কার, সে যদি আপনার ফ্যাক্টরিতে 9টা থেকে 5টা কাজ করে, তার বেতন হবে একজন টিচার ডাক্তারের চেয়ে অনেক বেশি। তো বাংলাদেশে মনে করেন, আমি যদি আপনাকে জাস্ট সহজ একটা হিসাব বলি, ধরেন আপনার পার আওয়ার মজুরি হচ্ছে 18.65 পাউন্ড। 1 পাউন্ড হচ্ছে 170 টাকা। তো এরকম এইভাবে যদি আপনি হিসাব করেন, দেখবেন মাস শেষে একজন শ্রমিককে ইউকেতে আপনার মজুরি দেওয়া লাগবে মিনিমাম আপনার 5 থেকে 10 লাখ টাকা। তো 5 থেকে 10 লাখ টাকা যদি মজুরি দেয়, তাহলে ইউকেতে যদি তারা নিজেদের প্রোডাক্ট নিজেরা তৈরি করে, তাহলে প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যাবে না? জি স্যার। তো তখন তারা কি করে? এই যে বাংলাদেশ বলেন, চায়না বলেন, তারপর ভিয়েতনাম বলেন, ইন্ডিয়া বলেন, এই সমস্ত কান্ট্রিতে যায়। কেন যায়? বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার চিপ কষ্ট লেবার। কি আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তো এখন এই সমস্ত কারণে আপনার একটা ফ্যাক্টরি কোথায় হবে, আপনার রেসপন্সিভ হবে না এফিসিয়েন্ট হবেন, অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে কিন্তু। এরপর যদি দেখেন এখানে কিছু স্ট্র্যাটেজিক ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং নেটওয়ার্ক ডিজাইন ডিসিশন। ফর এক্সাম্পল স্ট্র্যাটেজিক, যেমন দেখেন নাইকি। নাইকি কিসের কোম্পানি ভাই? আপনি দেখবেন ক্যাপ বলেন, তারপর জুতো বলেন, বেশিরভাগ সময় তারা কি তৈরি করে? জুতো তৈরি করে। দেখবেন নাইকি তারা কি করছে, তারা দুইটা স্ট্র্যাটেজি নিচ্ছে, একটা হচ্ছে কস্ট রিডাকশন, একটা হচ্ছে রেসপন্সিভনেস। তারা যখন চীন এবং ইন্দোনেশিয়ার মানুষের জন্য যখন প্রোডাক্ট তৈরি করে, তারা কি করে? তারা তারা ইফিশিয়েন্ট রেসপন্সিভ ইফিশিয়েন্ট সাপ্লাই চেনটা ফলো করে। কারণ চীন এবং ইন্দোনেশিয়ায় আপনার শ্রমিকের মজুরি কি অনেক বেশি সস্তা। আবার যখন তারা চিন্তা করে মানে একটা মানে নতুন কোয়ালিটির হাইলি মানে আপনার হচ্ছে কি কোয়ালিটি প্রোডাক্ট তারা তৈরি করবে, তখন তারা কোথায় তৈরি করে ফ্যাক্টরিটা? কোরিয়া এবং তাইওয়ান। কারণ ওইখানে খরচ বেশি হলে আপনার কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করা অনেক বেশি সহজ। আমাদের এখানে টেকনোলজিক্যাল ফ্যাক্টর, যেমন আমি যদি ইফ আই আস্ক ইউ দ্য কোশ্চেন, কোকা কোলা। কোকা কোলা বাংলাদেশে ভাই অনেকগুলো ফ্যাক্টরি আছে, আপনারা কি দেখেছেন? যেমন ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে দেখবেন ঢাকা চিটাগাং জি মহাসড়কে স্যার, কুমিল্লার উপরে দেখবেন একটা রাস্তার উপর একটা কোকা কোলার ফ্যাক্টরি। কি দেখছেন কখনো জি ভাই? স্যার। জি তো দেখছি এখন স্যার। এই কোকা কোলা এখানে কি করা হয়? এখানে শুধুমাত্র বোতলটা তৈরি করা হয়। আর ওই যে আপনার কোকা কোলা যেটা আপনি ড্রিঙ্কসটা খান, ওই পাউডারটা তৈরি হয় কোথায়? একেবারে মেইন ফ্যাক্টরিতে। তাহলে এখানে আপনি দেখেন তারা চিন্তা করছে, আমি যদি বলেই দিই ভাই কোকা কোলা কিভাবে তৈরি করা যায়, তাইলে কেউ কি ভাই আমার কাছ থেকে কোকা কোলা এখানে কেনার দরকার আছে? আমি নিজেই তো একটা বানাই ফেলবো, কি বানাই ফেলবো না? নকল করে তো তখন ফেলতেছি। এখানে কি করছে টেকনোলজিক্যাল ফ্যাক্টর, আপনি শুধু বোতল তৈরি করবেন, আর ওই যে আপনি পাউডার এটার সাথে ডাইলুটেড করে আপনি ওয়াটার
বিভিন্ন ফ্যাক্টর বলেন, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, ট্যারিফ অ্যান্ড ট্যাক্স ইনসেন্টিভ। এখন মনে করেন আপনার একটা দেশে আপনার সেখানে ট্যাক্স এবং ট্যারিফ কি অনেক বেশি, তাহলে আপনি যাবেন সেখানে ব্যবসা করতে ভাই? আপনাকে যেমন আমি যদি প্রশ্ন করি ওয়ালিউর সাহেব, আমি যদি বলি ভাই আপনাকে মাসে 10 লাখ টাকা বেতন দিব, আপনার পোস্টিং কোথায়? আপনার পোস্টিং হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে, কি যাবেন ভাই? না স্যার, রিস্ক আছে তো। যাবেন না কেন? 10 লাখ টাকা বেতন দিব, সমস্যা কি? রিস্ক Risk ফ্যাক্টর আছে স্যার, তো। এখন যুদ্ধ এই যে যুদ্ধ রিস্ক চলছে ফ্যাক্টর। না। তো এখন আবার আমি যদি প্রশ্ন করি ভাই ওয়ালিউর সাহেব আপনি এক কাজ করেন, শ্রীলঙ্কাতে যান, আপনাকে 10 লক্ষ টাকা বেতন দিব, কিন্তু আপনার মাস শেষে ট্যাক্স দিতে হবে আপনার 70%, কি যাবেন? না না না, স্যার। ট্যাক্সে খেয়ে যাবে সব স্যার। তো ট্যাক্সে সব, তাহলে এখন এই যে বিষয়টা বলা হচ্ছে দেখেন, আপনার ট্যাক্স, ট্যারিফ, এক্সচেঞ্জ রেট, ডিমান্ড রিস্ক, আপনার ফুয়েল খরচ, তারপর ভাড়া, এই বিভিন্ন ফ্যাক্টর আপনাকে ডিপেন্ড করে যে আপনার নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনটা আপনি কিভাবে করবেন। যেমন এই যে একটু আগে বললাম আপনি ইউক্রেনে যাবেন না, কারণ দেখেন রাশিয়া ভার্সেস ইউক্রেন ওয়ার, ইসরায়েলস অ্যাটাক অন গাজা, এই সমস্ত কারণে কি হচ্ছে আপনার এখন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিনিয়ত আমরা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। জি, এবং জি, জি। যেমন দেখেন আপনার যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে গেল, ইসরায়েল অ্যাটাক করলো গাজাতে, আপনার মনে আছে ইয়েমেনি যে হুতিরা, তারা সমানে বিভিন্ন জাহাজে অ্যাটাক করা শুরু করছে না ভাই? জি করছে তো স্যার। তো এখন ফলাফলটা কি হয়েছে? জাহাজগুলো কি অনেক ঘুরে যেতে হয়েছে না? জি স্যার, ঘুরে যাইতে হয়েছে, ভাড়া বেশি লাগছে এই স্যার। তো এখন এই যে এই সমস্ত কারণে আপনার কি বলা হচ্ছে, এই সমস্ত কারণে আপনার কি হচ্ছে, আপনার নেটওয়ার্কটা কি, ডিজাইনটা কি অনেক সময় চেঞ্জ হয়। যেমন ইনফ্রাস্ট্রাকচার, আমি ইফ আই আস্ক ইউ দ্য কোশ্চেন ভাই, আপনার সামনে দুইটা অপশন, একটা চিটাগাং, একটা মংলা পোর্ট। বেশিরভাগ মানুষ আপনি যখন আমদানি রপ্তানি কাজ করবে, সেই কি চিটাগাংটাকে চুজ করবে নাকি মংলাটাকে চুজ করবে ভাই? তো চিটাগাং চুজ করেন না কেন চিটাগাংটা কেন চুজ করে ভাই, কারণটা কি? স্যার, এখানে একটু ইজি প্রসেস আছে এবং দ্রুত কাজটা করে। মোংলা একটু দেরি হয়, আর ওখানে স্যার গভীর বন্দরে একটু সমস্যা আছে, জাহাজ ভেড়ে না সহজে। সহজ। শুধু তো এটাই না, পাশাপাশি আপনি যদি কমিউনিকেশনের কথা চিন্তা করেন, আপনি চিটাগাং থেকে ডাইরেক্ট আপনি বাই এয়ার বলেন, মহাসড়ক বলেন, আপনার রেল লাইন বলেন, আপনার যদি ইচ্ছা করেন সমুদ্র, সব পথ আছে খোলা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে বাংলা থেকে আপনার পদ্মা সেতু হয়েছে তো খুব বেশি দিন হয়নি, এখনো তো রেল সংযোগটা ঠিক মতো করতে পারেনি। না না, তো ফলাফলটা কি হয়েছে আপনার, এই যে আবার অনেক সময় কি হয় ওখানে আপনার ওই আপনার বিভিন্ন জলদস্যু, এটা সেটা বিভিন্ন ধরনের প্রবলেম আছে। কিন্তু সব চিটাগাং এর জাহাজ ক্ষেত্রে ভেড়ে আবার না কি স্যার, এখানে, সব দেশের জাহাজ ভেড়ে না। তো এখন এই যে সব দেশে জাহাজ আবার ভিড়ও না। তো এখন এই যে ইনফ্রাস্ট্রাকচারের কারণ, এটাও কিন্তু আপনাকে প্রভাবিত করবে যে আপনার নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করবেন। কম্পিটিটিভ সুজুকি ইন ইন্ডিয়া, যেমন আমি যদি আপনাকে বলি ভাই, সুজুকি যখন আপনার ইন্ডিয়াতে ঢুকতে গেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের দেশত্ববোধ অনেক বেশি, তারা সুজুকিকে পারমিশন দিল না। কি বলে দিছে, যদি তুমি এখানে ব্যবসা করতে চাও তাহলে আমাদের লোকাল কোনো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে আসো। তখন সুজুকি কি করলো, মারুতির সাথে জয়েন্ট ভেঞ্চারে গেল, 50-50 পার্টনারশিপ। তাহলে এখন এই যে এখন তার মানে আপনি চাচ্ছেন কি একা যাইতে, কিন্তু ইন্ডিয়ার আইন আপনাকে কি অ্যালাউ করছে একা যেতে পারছেন আপনি? না তাহলে স্যার। এখন কি হচ্ছে, এই যে কম্পিটিটিভ ফ্যাক্টর বা অনেক সময় কি একটা দেশের নির্দিষ্ট আইন আপনাকে বাধ্য করে পরিবর্তন করার জন্য। লজিস্টিক এন্ড ফ্যাসিলিটি কস্ট, যেমন ধরেন Amazon.com হ্যাজ লোয়ার ইনভেন্টরি এন্ড ফ্যাসিলিটি কস্ট বাট হায়ার ট্রান্সপোর্টেশন কস্ট। যেমন আমি যদি আপনাকে বলি, আমি যেখানে থাকি এটা হচ্ছে লিডস, ইউকে এর 3য় সর্ববৃহৎ শহর। এই লিডসে আপনার অ্যামাজনের ডিস্ট্রিবিউশন সেন্টার আছে সর্বোচ্চ আপনার 2টা বা 3টা। আর আরেকটা নাম এখানে দেখেন, বর্ডার, দেখতে পাচ্ছেন বর্ডার, জি, দেখতে পাচ্ছেন বর্ডার ইনকন্টাস বর্ডার জি has স্যার। 450 stores that 450। it has higher inventory and facility cost but lower transportation cost. এই বর্ডার মনোজরে জানলা দিয়ে তাকাই বাসার, তাও বর্ডার। বাজার করতে যাই সেখানে বর্ডার, মেয়ের স্কুলে যাই সেখানে বর্ডার, যেদিকে তাকাই 450। সেদিকে শুধু বর্ডার আর বর্ডার। কি কথা বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখন আপনি যদি চিন্তা করেন আপনি কি হবেন, রেসপন্সিভ হবেন, তাহলে কি করবেন, বর্ডারের মতো বেশি বেশি স্টক দিবেন। আর জি আপনি স্যার। যদি মনে করেন এফিসিয়েন্ট হবেন, তাহলে কি হবেন, অ্যামাজন হবেন। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই, বাংলাদেশে আমি যেখানে যাই সেখানে খালি স্বপ্ন দেখি। ঢাকা শহরে তো মনে করেন আমি মিরপুর 11.5 জি দুয়ারিপাড়া স্যার, গেলে স্বপ্ন স্বপ্ন, দেখেছি। 12 নম্বর গেলে স্বপ্ন, 11 নম্বর গেলে স্বপ্ন, 10 নম্বর গেলে স্বপ্ন, কাজীপাড়া গেলে স্বপ্ন, স্বপ্নই স্বপ্ন পৃথিবীতে। আবার আপনি যদি চিন্তা করেন ডেইলি শপ, কি ভাই এত বেশি আছে? স্যার ডেইলি সব এখন হচ্ছে স্যার, আস্তে আস্তে। আস্তে আস্তে হচ্ছে। তারপর তো এগোরা নিতে কি এত বেশি আছে ভাই? এগোরা খুব কম। স্বপ্নের কি স্বপ্নের ধারে কাছে আছে ভাই? না তারপর নন্দন, এরা কি স্বপ্নের ধারে কাছে আছে ভাই? না মিনা না। বাজার। তাহলে এখন এক একটা নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনটা হচ্ছে এক এক রকম। তো এখন দেখেন এখানে, যেমন দেখেন গত ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম, দেখেন দ্য কস্ট রেসপন্সিভ টাইম ফ্রন্টিয়ার। যেমন দেখেন আপনার রেসপন্স টাইম লো মানে কি আপনার ফাস্টার, হাই মানে কি আপনার স্লো, কস্ট হাই কস্ট লো। এখন মনে করেন আপনি
বিমানে করে প্রোডাক্ট পাঠাবেন, তাহলে অবভিয়াসলি আপনার কস্ট কি হবে? হাই। জি এবং স্যার। রেসপন্স টাইম কি হবে? লো রেসপন্স টাইম, তার মানে আপনার ফাস্ট। আবার আপনি মনে করেন শিপে প্রোডাক্ট পাঠাবেন, তাহলে অবভিয়াসলি আপনি কি হবেন? লো কস্ট। আর রেসপন্স টাইম কি হবে? হাই রেসপন্স টাইম, তার মানে কি আপনি স্লো। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে ভাই? না স্যার। এরপর দেখেন আপনি দেখেন এই যে আপনার নাম্বার অফ ফ্যাসিলিটি যদি এখানে হয়, তার মানে কি আপনার নাম্বার অফ ফ্যাসিলিটিস মনে করেন আপনার 65টা, তাই সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইম কি হবে? লো, তার মানে আপনি ফাস্ট ডেলিভারি দিবেন। আবার মনে করেন নাম্বার অফ ফ্যাসিলিটিস মাত্র একটা, সেক্ষেত্রে আপনি কি হবেন? স্লো। এবং নাম্বার অফ ফ্যাসিলিটি যেহেতু ফিউ, মাত্র একটা, আপনার স্লো মানে কি আপনার রেসপন্স টাইম অনেক বেশি হাই হবে। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন এই যে একটা ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করুন তো এখানে কি বলা হয়েছে। এখানে দেখেন পুরা আমেরিকায় আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে কয়টা? মাত্র এই যে ডিসিটা, হুলুটা হচ্ছে ডিসি মানে কি ডিস্ট্রিবিউশন সেন্টার, আর এই ছোট ছোট এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কাস্টমার। মাত্র একটা ডিস্ট্রিবিউশন সেন্টার। তাহলে আপনি যখন দেখেন হোয়ার ইনভেন্টরি নিডস টু বি ফর এ 1 উইক অর্ডার, রেসপন্স টাইম টিপিক্যালি রেজাল্টস ইন 1 ডিস্ট্রিবিউশন, তার মানে আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার যেহেতু একটা, আপনার প্রোডাক্ট ডেলিভারি দিতে আপনার সময় লাগে কতটুকু ভাই? আপনার 1 সপ্তাহ সময় লাগবে। কি বুঝতে পারছেন? এরপর দেখেন আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে কয়টা ভাই বলুন তো? দুইটা। এই যে এখানে একটা আর এখানে আরেকটা, তো দুইটা হওয়াতে আপনার 7 দিন, মানে 1 সপ্তাহ থেকে কমে এখন কয়দিন লাগতেছে? 5 দিন। এরপর দেখেন ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা? 5টা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখন ডেলিভারি টাইম কমে কয়দিন হয়েছে? 3 দিন। এখন দেখেন এখানে 13টা ডিস্ট্রিবিউশন সেন্টার, কি দেখতে পাচ্ছেন? ডেলিভারি টাইম কি? নেক্সট ডে। এরপর দেখেন ডিস্ট্রিবিউশন সেন্টার কি? 26টা, হয় সেম ডে। এখন আপনি যদি গভীর রাত্রে অর্ডার দেন তাহলে কি হবে? নেক্সট ডে। কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই যে 26টা ডিস্ট্রিবিউশন সেন্টার, এটাকে আমরা কি বলবো? রেসপন্সিভ না এফিশিয়েন্ট ভাই? রেসপন্সিভ। আচ্ছা, আর এই যে আপনার ধরেন প্রথমে যে একটা, এটাকে আমরা কি বলবো? এফিশিয়েন্ট। আচ্ছা, তো এখন আমরা যদি সামনের দিকে যাই, খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে এ ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল সাইট লোকেশন। আপনি যখন গ্লোবাল সাইটটা ডেভেলপ করবেন, আপনার সামনে ফ্রেমওয়ার্ক কয়টা ফেজ আছে? কয়টা পর্যায়ে? 4টা। একটা হচ্ছে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, নাম্বার 1 স্টেপ বা ফেজ। তারপর হচ্ছে রিজনাল ফ্যাসিলিটি কনফিগারেশন, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ডিজায়ারেবল সাইটস, আর নাম্বার 4টা হচ্ছে কি? লোকেশন চয়েস। তো এখন প্রথমেই আপনারা দেখেন এখানে বলা হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনস, ফেজ নাম্বার 1 বলা হচ্ছে ডিফাইন এ সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। যেমন খুব সহজ কথা, প্রথমেই আপনার নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনের ক্ষেত্রে আস্ক ইউরসেলফ আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি হবে? আপনি কি রেসপন্সিভ হবেন নাকি ইফিশিয়েন্ট হবেন? যদি রেসপন্সিভ হন তাহলে কি হতে হবে? আপনার এই যে স্বপ্নের মতো আনাচে কানাচে শুধু তাদের শোরুম এস্টাবলিশ করতে হবে। আর আপনি যদি ইফিশিয়েন্ট হন তাহলে কি হতে হবে? আগোরা বা কি হইতে হবে? মিনা বাজার। কি আমার কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এরপর দেখেন আপনি তো ডিসাইড করে ফেলছে, এবার সেকেন্ড ফেজটা কি? রিজনাল ফ্যাসিলিটি কনফিগারেশন। এখন আপনাকে ডিমান্ড এবং সাপ্লাই ফোরকাস্ট করতে অবশ্যই, পাশাপাশি আপনার কিছু রিস্ক আছে, রিস্কগুলো খুঁজে বের। কি ধরনের রিস্ক? এক্সচেঞ্জ রেট রিস্ক। এক্সচেঞ্জ রেট রিস্কটা কি? যেমন 2022 সালে আমি যখন ইউকেতে আসি, আমি 1 পাউন্ডের দাম ছিল 100 আপনার 10 টাকা 12 টাকা। আজকে 1 পাউন্ডের দাম 100 কত? 70 টাকা। তো এখন মনে করেন ওয়ালিউর সাহেব, আমি যে ব্যবসার চুক্তিটা করছি 2022 সালে, যে আমি তোমাকে প্রোডাক্ট দিব, তুমি আমাকে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য দিবা হচ্ছে 118 টাকা। তো এখন 118 টাকা, তো এখন আজকে 2025 সালের শেষে গিয়ে 118 টাকা কি আর 118 টাকা আছে ভাই? না স্যার। তাহলে এখন এই যে রিস্কটাকে, এটাকে আমরা কি বলি? এক্সচেঞ্জ রেট রিস্ক বলি। জি স্যার। পলিটিক্যাল রিস্ক। এখন মনে করেন আপনি ইউক্রেনে কেন যাবেন না? কারণ কি? পলিটিক্যাল রিস্ক। আপনি ওই যে আপনি ইউকেতে যাবেন না, কারণ কি? ইউকেতে 52% ট্যাক্স দিতে হয়। রিকোয়ারমেন্টস অফ লোকাল প্রোটেকশন। ইউকেতে আপনার বেশিরভাগ প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে চান, তাদের অনেকগুলো কোম্পানিতে তারা বলে দেয় লোকাল রিকোয়ারমেন্টস। তার মানে হচ্ছে আপনি হ্যাঁ ব্যবসা করেন, কিন্তু এখান থেকে আপনার যে র ম্যাটেরিয়ালস অ্যাটলিস্ট 30 থেকে 40% থাকতে হবে ইউকের। ট্যাক্স ইনসেন্টিভ। আবার মনে করেন কোনো একটা দেশে আপনি যাচ্ছেন, যেমন আপনার পৃথিবীতে ট্যাক্স হেভেন বলা হয় কাকে? কাইমন আইল্যান্ড। ক্যামন আইল্যান্ডে মাত্র ট্যাক্সের পরিমাণ মাত্র হচ্ছে 1%। তো সবাই চায় ক্যামন আইল্যান্ডে যাওয়ার জন্য। কেন? কারণ ওখানে ট্যাক্স হেভেন।
আবার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট রেস্ট্রিকশন। এখন মনে করেন বাংলাদেশি ভাই একটা কোম্পানি, সে কি চাইলে কি ইসরায়েলের প্রোডাক্ট আমদানি রপ্তানি করতে পারবে ইসরায়েলের সাথে? না স্যার, বিধিনিষেধ আছে। কারণ কি এক্সপোর্ট ইম্পোর্ট রেস্ট্রিকশন আছে। এরপর দেখেন বলা হচ্ছে আপনি যখন রিস্ক গুলো আইডেন্টিফাই করবেন, করার পরে আপনার সেকেন্ড কাজটা কি দেখেন, থার্ড কাজটা, আপনার ফোর্থ কাজটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কম্পিটিটরস। আপনি যেখানে যাবেন ওখানে আপনার প্রতিযোগী কারা। তাহলে এখানে আপনার চারটা কাজ, একটা হচ্ছে ফোরকাস্ট অফ দ্য ডিমান্ড বাই কান্ট্রি এন্ড অরিজিন, আপনি যে দেশে যাচ্ছেন বা রিজনে যাচ্ছেন ওখানে ফোরকাস্ট করতে হবে ডিমান্ড কেমন। এরপরে ইকোনমিক্স অফ স্কেল। ফর এক্সাম্পল ভাই আমি যদি বলি আপনি ইউকেতে 100 প্যাকেট সিগারেট পাঠান, তা ভাই 100 প্যাকেট সিগারেট যদি আপনি ইউকেতে পাঠান, আপনার ব্যবসা, আপনার কি জীবনে ব্যবসা হবে? না স্যার। তাহলে আপনার মিনিমাম কতটুকু পাঠাইলে আপনার ব্যবসা করা সম্ভব। এই ইকোনমিক্স স্কেল হচ্ছে কি আপনার একেবারে মিনিমাম কোয়ান্টিটি, যেটার নিচে গেলে আপনার পক্ষে ব্যবসা করা সম্ভব না। এরপর আইডেন্টিফাই দ্য ডিমান্ড রিস্ক, তারপর থেকে আইডেন্টিফাই দ্য কম্পিটিটরস, আপনার কম্পিটিটর খুঁজে বের করতে হবে। তার মানে এখানে চারটা জিনিস কি, সবাই আমরা ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন আপনার বলা হচ্ছে ফেজ নাম্বার 3, দেখেন বলা হচ্ছে সিলেক্ট এ সেট অফ ডিজাইরেবল পটেনশিয়াল সাইট। এখন আপনাকে আমি যদি বলি ভাই একটা প্রতিষ্ঠানে দুই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে, একটা হার্ড একটা সফট। এখন আপনি একটা ফ্যাক্টরিতে ঢুকলেন, মেশিন হাত দিয়ে ধরলে কি শক্ত না নরম, কি মনে হয় না, ফিল হয় না একটা? কি ভাই একটা যদি মেশিন ধরেন এটা শক্ত না নরম, একটা ফিলিং আসে? জি স্যার, আসে স্যার। তারপর ল্যান্ড, যেটার উপরে হাঁটেন, মেশিনারি, ফ্যাক্টরি, এই যে বিল্ডিং, দালান, ফ্যাক্টরির দালানের টক টক করে নক করলে কি শব্দ হয় না? এগুলোকে কি বলে? হার্ড ইনফ্রাস্ট্রাকচার। আর সফট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি আপনার স্কিল ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার। এখন একটা মানুষ যে কাজ করে ভাই, এই কাজটা দেখতে কেমন, আপনি যদি প্রশ্ন করেন এটা কি লাল, নীল, বেগুনি, এই যে আমি আপনাকে পড়াচ্ছি বা আমি লেকচার দিচ্ছি, ইজ ইট লুক লাইক রেড, গ্রিন, ইজ ইট পসিবল টু সি? কাজ দেখা যাবে না, অনুভব তখন করা এই যে এই জিনিসটাকে কি বলা হয়, এটা স্কিলটা কি মানুষের ভিতর থেকে আসে। এই যে যেটা দেখা যায় না, ইনভিজিবল, এটাকে আমরা কি বলি? সফট ইনফ্রাস্ট্রাকচার। কি কথা বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনি যখন, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম শাওমি বা বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আসতেছে, চীনে যাচ্ছে বা ধরেন ইন্ডিয়ায় যাচ্ছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে এখানে সস্তা শ্রমিক আছে। এই যে সস্তা শ্রমিক, এটাকে আমরা কি বলবো? হার্ড ইনফ্রাস্ট্রাকচার নাকি সফট ইনফ্রাস্ট্রাকচার ভাই? সফট ইনফ্রাস্ট্রাকচার। সফট ইনফ্রাস্ট্রাকচার। সবাইকে আমরা বুঝতে পারছি ভাই? এরপর দেখেন লোকেশন চয়েস। ফাইনালি আপনি যখন লোকেশনটা চয়েস করবেন কিসের উপর ডিপেন্ড করে, আপনি ওই বিষয়গুলো দেখবেন কোন কোন বিষয়, এই যে আমরা এতক্ষণ যেটা বলছি, আপনি কি ইফিশিয়েন্ট হবেন নাকি রেসপন্সিভ হবেন। এরপর আপনাকে দেখতে হবে যে আপনি যে দেশে যাচ্ছেন তাদের পলিটিক্যাল কোনো রিস্ক আছে কিনা, ট্যারিফ অনেক বেশি কিনা, তারপর রিকোয়ারমেন্টস ফর লোকাল প্রোডাকশন, আপনাকে লোকালি প্রোডাক্টটা প্রডিউস করতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। সেখানে যদি ট্যাক্স ইনসেন্টিভ দেয় তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ। বা এক্সপোর্ট ইম্পোর্ট কোনো রেস্ট্রিকশন আছে কিনা, বা আপনি যেই মার্কেটে যাচ্ছেন ওখানে কম্পিটিটরের সংখ্যা অনেক বেশি কিনা। এরপর আপনাকে দেখতে হবে আপনি যেখানে যাচ্ছেন হার্ড ইনফ্রাস্ট্রাকচার কি, আপনি যেখানে ফ্যাক্টরি দিবেন ফ্যাক্টরি করার মতো ল্যান্ড আছে কিনা, মেশিনারি আনতে পারবেন কিনা। তারপর এগুলো হওয়ার পর আপনাকে দেখতে হবে সফট ইনফ্রাস্ট্রাকচার মানে কি, স্কিল ওয়ার্কফোর্স আছে কিনা, বা ওয়ার্কফোর্স আপনার সস্তা কিনা, অ্যাভেলেবেল কিনা। এর উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, লোকেশন চয়েস করবেন। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি ভাইরা? জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখেন একটা কনভেনশনাল নেটওয়ার্ক, এটা পরীক্ষায় কখনোই আসবে না। এটা কনভেনশনাল নেটওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে, যেমন দেখেন একটা এক্সাম্পল, যে ভেন্ডর মানে কি, সাপ্লায়ার। এরা সাপ্লাই দিচ্ছে কি, র ম্যাটেরিয়ালস, এই যে এখানে আসতেছে র ম্যাটেরিয়ালস। এরপর এখানে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং করার পর ওয়্যার হাউসে কি করা হচ্ছে, ফিনিশ গুডসটা ওয়্যার হাউসে রাখা হয়। সেখান থেকে ওয়্যার হাউস থেকে কোথায় পাঠানো হয়, ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখান থেকে আবার কাস্টমার ডিস্ট্রিবিউশন সেন্টার, বা আমরা এগুলোকে কি বলি, রিটেলার, এই পার্টটাকে। তার মানে এই পার্টটা হচ্ছে কি সাপ্লায়ার, এটা কি আপনার ম্যানুফ্যাকচারার। ওরা ম্যানুফ্যাকচারিং করে এবং নিজস্ব ওয়্যার হাউসে রাখে, এটাকে আমরা কি বলছি, ডিস্ট্রিবিউটর বা হোলসেলার। আর এই পার্টটাকে আমরা কি বলি, কাস্টমার এন্ড রিটেলার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতেছি স্যার। আর এরপর দেখেন আরেকটা আপনার এক্সাম্পল, যেমন ধরেন এটা ন্যাশনালি ফিনিশ গুডস ডিস্ট্রিবিউশন সেন্টার। মনে করেন আপনার টিসিবি আছে না বাংলাদেশে একটা ভাই? জি স্যার, আছে। কি আছে? ভোক্তা অধিকার। তো এখন এই যে আপনার এই যে টিসিবি, মনে করেন তাদের কাছে কিছু প্রোডাক্ট আছে, তো তারা কি করবে, ওই যে হেড অফিস থেকে বিভিন্ন রিজনাল বা বিভাগে পাঠায়, বিভাগ থেকে আবার কোথায় পাঠায়, বিভিন্ন ধরনের জেলায়, যে লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টার,
জেলার থেকে তারপর কি করে কাস্টমারকে প্রোভাইড করতে পারে এরকম ডিস্ট্রিবিউশন সেন্টারে তারা পাঠায়। কি আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? এবং সেখান থেকে ছোট ছোট স্টোরে করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন দেখেন, এখানে দেখেন লাস্ট একটা কথা বলা হচ্ছে, আপনি যখন একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করেন বা কোনো একটা জিনিস এস্টাবলিশ করবেন, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি আপনার কস্টটা কি। এখন কস্ট ভাই কি ধরনের কস্ট? একটা হচ্ছে ফিক্সড ফ্যাসিলিটি কস্ট। আপনি যখন জমি কিনেন একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য, এই জমিটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট ভাই? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। এরপর যদি আপনি খেয়াল করে দেখেন, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, প্রোডাকশন কস্ট আছে। এখন আপনি যদি কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেন, প্রোডাকশন কস্ট কি কমবে না বাড়বে? আর যদি কোয়ালিটি একটু কমাই দেন, প্রোডাকশন কস্ট কমবে। তারপর ইনভেন্টরি, আপনার যদি ওয়্যার হাউস অনেক বেশি হয়, তাহলে ইনভেন্টরি কস্ট বাড়বে। জি স্যার। এখন আপনি যদি মনে করেন আপনার ওয়্যার হাউসের সংখ্যা 65 জেলায় 65টা, তাহলে এগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন করতে হবে না ভাই? তো তখন আবার আরেকটা কস্ট আসবে, সেটা কি কোঅর্ডিনেশন কস্ট। তো এখন এই খরচগুলো আপনাকে প্রভাবিত করবে হুইচ প্ল্যানস টু এস্টাবলিশ এন্ড হাউ টু কনফিগার দ্য নেটওয়ার্ক। এখন আপনার কথা হচ্ছে ভাই, আপনি যদি চিন্তা করেন যে আমার কোঅর্ডিনেশন কস্টটা কমাবো, তাহলে আপনার নাম্বার অফ প্ল্যান্টসের সংখ্যা কি হবে? কম হবে। আপনি যদি মনে করেন খরচ কমাবেন, তাহলে নাম্বার অফ প্ল্যান্টস এটা কি বাড়বে না কম হবে ভাই? আপনি যদি 65টা জেলায় 65টা ফ্যাক্টরি দেন, তাহলে আপনার খরচ কি বাড়বে না কমবে? বাড়বে। আর যদি একটা ফ্যাক্টরি দেন পুরো বাংলাদেশে, তাহলে কি হবে? আপনার ফ্যাসিলিটি কস্ট বলেন, আপনার প্রোডাকশন কস্ট বলেন, ইনভেন্টরি কস্ট বলেন, কোঅর্ডিনেশন কস্ট কমে যাবে। শুধু বাড়বে কোনটা? ট্রান্সপোর্টেশন কস্ট। আবার হাউ টু কনফিগার দ্য নেটওয়ার্ক। এখন আপনি যদি চিন্তা করেন আপনি ইফিশিয়েন্ট হবেন, তাহলে অবশ্যই আপনার ফ্যাক্টরির সংখ্যা কম হবে, আপনার ওয়্যার হাউসের সংখ্যা কম হবে, আপনার ওই যে কি বলে, আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি হবে? স্লো হবে। আর আপনি যদি চিন্তা করেন না আমি রেসপন্সিভ হব, আমি এইভাবে কনফিগার করবো আমার নেটওয়ার্কটা যেন রেসপন্সিভ হয়, তাহলে এগুলো সবগুলো কি হবে? আমার ফ্যাসিলিটি কস্ট বেশি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হবে, কারণ দেখা গেলো আমি বিমানে করে প্রোডাক্ট পাঠাচ্ছি। তো এখন এইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার একটা নেটওয়ার্ক কিভাবে আপনি ডেভেলপ করবেন। কার কোনো কনফিউশন আছে ভাই আজকের ক্লাসে? না স্যার, না। আচ্ছা আচ্ছা, মনির ভাই আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই, এই আমার সামনের সপ্তাহ তো হচ্ছে আমাদের এখানে বক্সিং ডে, তারপর ক্রিসমাস আছে, আপনি তো বুঝতেই পারছেন। তো এখন হচ্ছে বক্সিং ডেটা হচ্ছে 27 তারিখ শনিবার, বুঝছেন? তো এখন এই শনিবারের ক্লাসটা আমি 25 তারিখ বৃহস্পতিবার নিতে চাচ্ছিলাম। ওদিন তো বাংলাদেশে সরকারি ছুটি, সমস্যা হবে কিনা? বৃহস্পতিবারে নিতে যাচ্ছেন, শনিবারেরটা? হ্যাঁ শনিবারেরটা। আচ্ছা, আমাদের যারা আছে দু একজন যদি আমার মনে হয় গ্রুপে যদি সবাই কারো সমস্যা থাকে একটু কারণ জানান। বৃহস্পতিবার তো সরকারি ছুটি মনির ভাই, বাংলাদেশে তো সরকারি ছুটি ওই দিন। আমার সমস্যা নেই। স্যার সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, নিতে পারবো। ওই দিন তো সরকারি ছুটি, বুঝছেন মনির ভাই, এই জন্য বলছি আর কি। পরপর 3 দিন সরকারি ছুটি দিয়ে দেয় আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে বৃহস্পতিবার আপনার হচ্ছে হলে ভালো হয়, কারণ আপনার বক্সিং ডে দিন এই দেশে এমন মানে হুড়াহুড়ি হয়, কারণ আমার তো একেবারে শহরের মাঝখানে, তো মনে করেন ক্লাস দেওয়ার পরিবেশ থাকে না, বুঝছেন? এগুলো চিল্লা চিল্লি মানে না, ঠিক আছে ফালাফালি। স্যার, বৃহস্পতিবার দিন তাহলে আমরা ঠিক আছে মনির ভাই, তাহলে তাহলে বৃহস্পতিবার রইলো আর কি ক্লাসটা, আমার ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই আমাদের তাহলে শনিবারে ক্লাসটা আপনি মানে বৃহস্পতিবারে, ওকে, অসুবিধা নেই। আর মোটামুটি আপনি শুক্রবার দিন ফিক্সড ক্লাস নেবেন আর কি, বিভিন্ন শুক্রবারে। আচ্ছা শুক্রবার তো নিলামে, সমস্যা নেই। হ্যাঁ, শুক্রবার তো নেবেন, শনিবারটা বৃহস্পতিবারে। কারো সমস্যা থাকলে না না একটু আগে জানায় না না নাকি? মনির ভাই এই শুক্রবার তো আপনার ওই যে ইউসুফ হারুন উনি নিবেন বলছিলেন আপনি, আমাকে দিছিলেন শনিবার আর সোমবার। আচ্ছা, আপনি তাহলে মনে হয় একটু ভুলে গেছেন। আচ্ছা, যদি হয় তাহলে উনি শুক্রবারটা উনি ফিক্স, ঠিক না? ঠিক আছে, আমি শনিবার এবং সোমবার এটা বলছিলেন আপনি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মনির ভাই, ভালো থাকবেন। ওকে ওকে। আচ্ছা, আরেকটা হলো আর আমাদের, ঠিক আছে, তাহলে শিডিউলটা আমরা রিশিডিউল করে দিব মানে গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নাই, তবে আপনাদের ইয়েটা দেখলাম ভালো লেগেছে, মানে ওই যে মামলার যে করছেন। ও, আইসিএমএবির বিরুদ্ধে। আচ্ছা, না, আমরা তো আইসিএমএবির আসলে কোনো শত্রু না, এনটিও না। আর আমরা আইসিএমএবির কোনো প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে অফার করি না, খেয়াল করে দেখছেন। কিন্তু আমরা যেটা করি সেটা হলো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটা কিন্তু আইসিএমএবির কোর্স থেকে আলাদা।
এক জি 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 আরেকটা হলো বাংলাদেশে দেখেন ঢাকা ইউনিভার্সিটি যখন খুব নামি দামি একটা প্রতিষ্ঠান পাবলিক ইউনিভার্সিটি, তখন কিন্তু বাংলাদেশে নর্থ সাউথ স্টার্ট করে এবং অনেক সমালোচনা করে। এরপরে দেখেন শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু বাংলাদেশে জি কি জি কোনো জি। উন্নতি হয়েছে? বরং বাংলাদেশে না আরো না না। বেশি হচ্ছে। জি অনেক জি ইউনিভার্সিটি অল্প টাকায়ও পড়ায়, এতে জি শিক্ষার জি হার বাড়ছে। আবার এই নর্থ সাউথ এই প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে কিন্তু বিদেশেও পড়াশোনা করে। এখন জি ঢাকা জি জি। ইউনিভার্সিটি বলতো এই আমরা এমবিএ করে, আর কেউ এমবিএ করাইতে পারবে না, তাইলে তাকে ফায়ার করব। এইগুলো হলো দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতি, কথা বলছেন? এটা খুবই ক্ষতিকারক, মানে যে হিংসা করা, আরেকটা প্রতিষ্ঠানকে বন্ধ করা এবং এবং মনোপলি বিজনেস করা। আরেকটা হলো যে এখানে দেখেন বাংলাদেশে একমাত্র আইসিএমইবি যাদের পাশের হার 95% না হইয়া মাত্র 5%, মানে 5%, অর্থাৎ 95% কিন্তু ফেল করে এখানে। এটা কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ডে কোথাও নাই। এমনকি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেই পাশের হার কিন্তু 5% নাই, 10% নাই। সব জায়গায় শতাধিক বা 98%, 95% বা 99%। এবং যত প্রফেশনাল ডিগ্রি সারা ওয়ার্ল্ড আছে সব জায়গায় সবাই পাশ করে, একটু দেরিতে বা আহ, হয়তো সাথে সাথে করে, অথবা 1 বছর 2 বছর দেরি হতে পারে। কিন্তু একমাত্র বাংলাদেশেই প্রফেশনালদের পাশের হার এত কম, এবং অনেকে 30 বছর ধরে পরীক্ষা দিচ্ছে। আপনি দেখেন যখন পরীক্ষা দেয়, পরীক্ষার হলে দেখবেন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 70 বছরের কাছাকাছি বয়স, তারা এক্সাম দিচ্ছে। তো এই বাবা লোকটা এত বছর ধরে পরীক্ষা দিচ্ছে, এই যে তার সে পরীক্ষা তো ফ্রি না, কারণ তার ফি দিতে হচ্ছে, ভর্তির সময় প্রায় 28,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, এবং সে কত স্বপ্ন নিয়ে বারবার পরীক্ষা দেয়, প্রিপারেশন নেয়, এরপরে সে ফেল করে। এখানে বিশাল পরিবর্তন আনা দরকার। এটা আমি মনে করি মানবতার দিক থেকে আইসিএবির ভাবা উচিত, যে এটা আসলে আমরা মানবিক ভাবে ভাবি, যে এটা হয় আমরা যাকে পাস করাইবো তাদেরকেই নেই। যেমন আইবিএ কঠিন করে এক্সাম দেয়, এবং যারা আইবিএ তে চান্স পায় তারা সবাই পাস করে, বুয়েটে যারা চান্স পায় তারা সবাই পাস করে, যারা মেডিকেলে চান্স পায় তারা সবাই পাস করে। এমন হয় যে 2-1 জন ফেল করছে, তারা পরে আবার ইন্টার নেয়, অথবা ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে পাস করে ফেলে। তো বাংলাদেশে এটা সরকারের কানেও আসা উচিত, যে এটা কোনো হইতেই পারে না যে বাংলাদেশের আইসিএমইবি যেখানে পাশের হার 5%-এর নিচে এক চান্সে, ওভারঅলও কিন্তু 5%-এর উপরে না। তো পাস যদি 5% করে আর 95% বা 90% ফেল করে, এবং এটা যদি যুগের পর যুগ চলতে থাকে, তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে, সত্য কথা। বাংলাদেশে লক্ষ লক্ষ কোয়ালিফাইড দরকার, সেখানে মাত্র কোয়ালিফাইডের সংখ্যা বর্তমানে সবকিছু মিলে দেখেন 5,000-ও নাই। অথচ আমেরিকা বাংলাদেশের ডাবল জনশক্তি, সেখানে কোয়ালিফাইডের সংখ্যা 15 লক্ষের উপরে। আমি বারবারই বলি, দেখেন সিঙ্গাপুর ছোট দেশ, সেখানেও 40,000-এর উপরে কোয়ালিফাইড, অথচ 60 লক্ষ, 1 কোটি মানুষ নাই। আর বাংলাদেশে 17 কোটির উপরে মানুষ, সেখানে শুধু আইসিএমই তে পাস করছে, আইসিএমই যেটা এখানে পাস করছে 1700-এর উপরে, অর্থাৎ 1725 বা 30। তো এই যে এইভাবে একটা এটা কিন্তু কোয়ালিটির মাপকাঠি না। কোয়ালিটি হলো কোনটাকে বলে, যে দেখেন আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করবেন যেখানে সবাই খুব ভালো রেজাল্ট করে, দেখেন আপনি ওই কলেজে যায় সেখানে A+ বেশি পায়, এবং তারা ভালো অন্য ভালো কলেজে চান্স পায় বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা হলো কিন্তু মাপকাঠি যে আপনার প্রতিষ্ঠান ভালো কিনা। কারণ এই প্রতিষ্ঠানে একজন একজন নর্মাল স্টুডেন্টও গিয়ে ভালো হয়ে যায়, ভালো রেজাল্ট করে, তার ক্যারিয়ার ভালো হয়। এটা হলো মাপকাঠি। কিন্তু বাংলাদেশে একটা ভয়ঙ্কর ভাবে আইওয়াশ করতেছে যে ফেল করা মানে এই প্রতিষ্ঠান চরম ভালো, মানে সবচেয়ে বেশি ফেল যেখানে করে সেটা নাকি সবচেয়ে ভালো। এটা হলো ভয়ঙ্কর রকমের প্রতারণা, আমি বলবো। এটা হলো এমন একদিন আসবে, এটা নিয়ে রিট হবে, এটা নিয়ে আইনজীবীরা এটার পক্ষে আসবে, দেশবাসী আসবে। আইসিএমইবি তে আজকে যেই সমস্ত 20,000 30,000 ফেল করে বসে আছে, তারাও এটা নিয়ে মামলা করবে। দেখেন কেন? এই জন্য করবে যে তারা চায় যে ভাই আপনি আমাকে পড়ান এবং আমাকে পাস করান। যদি আপনি আমাকে পাস না করান, না পড়ান, তাহলে আমাকে ভর্তি নিয়ে না, আমার তো টাকার দাম আছে, আমি তো কষ্ট করে আমি কর্জ করেও অনেক সময় ভর্তি হয়, ধার কর্জ করে। দেখেন অনেক অনার্স মাস্টার্সের পরে টাকা হাতে থাকে না, সেই লোকটা 28,000 টাকা কোন রকম ম্যানেজ করে যে ভর্তি হয়, যার কোনো টিউশনি নাই, যার কোনো জব নাই, সে মনে করে স্বপ্ন কি যায় অনার্স মাস্টার শেষ হয়েছে, এবার যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন হয় তাহলে আমি একটা ভালো জব পাবো, স্টার্টিংটা ভালো হবে। এই স্বপ্ন নিয়ে গিয়ে ওখানে 2-3 বছর ঘোরাঘুরি করে, অনেক এক্সাম টেক্সাম দেয়, হাই হুতাশ করে, পরে অসহায় হয়ে যায়। এরপরে এই এক্সামের টাকা ম্যানেজ করতে পারে না, সে নিজে খেতে পারে না, একটা মেসে থাকার টাকা নাই। এটা হলো বাস্তবতা। এই বাংলাদেশে এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কোনো সরকার এগুলো না ভাবে, যে এই যে একটা প্রতিষ্ঠান বাংলাদেশের যারা বারবার ফেল করাচ্ছে,
কেন এখন আমরা বলি ফেল করাচ্ছে, তারা হয়তো বলো না আমরা ফেল করাই না, ফেল করে। আচ্ছা ফেল কেন করে? আপনার এখানেই কেন ফেল করে? আর তো কোথাও ফেল করতে দেখি না। কোনো মেডিকেলে তো নাই 10 বছর ধরে ফেল করছে, বলে 20 বছর ধরে একজন মেডিকেলে, সবচেয়ে ভালো মেডিকেল এই জন্য 20 বছর ধরে ফেল করছে। ওয়ার্ল্ডে কোনো হার্ভার্ড একটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড একটা ইউনিভার্সিটি, ক্যামব্রিজ একটা ইউনিভার্সিটি, সেখানে কি এরকম আছে কেউ যে এত কঠিন ইউনিভার্সিটি 30 বছর ধরে পাস করতেছে না? এত কঠিন একটা প্রফেশনাল বডি কানাডার, সেখানে 30 বছর ধরে সিপিএ করতেছে না? ইউকে এর এমন কোন কঠিন বডি যেখানে সিএ করতেছে না 30 বছর, এরকম কোন ইতিহাস আছে? নাই। কিন্তু বাংলাদেশে যদি আমরা সার্চ দিই দেখবো যে হাজার হাজার লোক আছে যারা 20 বছর ধরে পাস করতেছে। তাহলে এটা কোনো, এইটার নিয়ে ভাই এটা তো আমরা মনে করি মানবতার দিক থেকে ভাবা উচিত। আমি বলবো দেখেন, আপনারা যদি মনে করেন যে এখানে আপনাদের মাথায় ঢুকতেছে না কিভাবে পাস করানো যায়, কিভাবে ভালো শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে ইমপ্রুভ করা যায়, তাহলে ভাই আমাকে বলেন, আমি হেল্প করব এবং ফ্রি হেল্প করব। সিরিয়াসলি বললাম, বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে আগামী 5 বছর আমি চরম ট্যালেন্টেড বানাইতে পারি এবং 5 লক্ষ লোককে কোয়ালিফাইড করতে পারি। যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে আমাকে জাস্ট আমরা টেস্ট করেন কিভাবে করাইতে হয়, আমরা জানি। তো এখন বাংলাদেশের আমাদের লক্ষ লক্ষ কোয়ালিফাইড দরকার, যারা দেশেও উন্নতি করবে, বিদেশেও যাবে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবে। আর এই জায়গাটায় যদি আমরা এই বড় ধরনের পরিবর্তন না আনি, তাহলে বাংলাদেশের এই যে ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ট্যালেন্টেড লোকগুলো ফেল করার কারণে মানসিকভাবে ভেঙে পড়ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্যারিয়ার ক্ষতি হচ্ছে, তাদের জেনারেশনও নষ্ট হচ্ছে। অর্থাৎ বাবাকে ফেল করতে দেখে মেয়ে ছেলেও পড়াশোনা করতে চায়, তারা বলে আমি সিএমএ পড়বো না, খুব কঠিন, মানে ভয়ঙ্কর একটা আতঙ্ক। অথচ এরা এমন কি যারা পাস করছে, কথার কথা, তারা এমন কে ভাই যে বিদেশে গিয়ে কি তারা করে ফেলছে? একটা আতঙ্ক ছড়াই, মানে ছড়ানো। এমন কি না যে বাংলাদেশ সি এত মানে ভয় বা সিএমএ এমন চ্যালেঞ্জিং যে এখানে যারা পাস করে এরা ওয়ার্ল্ডের সেরা, এরকম কোন ঘটনা হয়েছে বলেন? না, সেরকম কিছু না। আমি আর না অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি যোগাযোগ করছে ক্লাস নেওয়ার জন্য, সে বাংলাদেশ থেকে কোয়ালিফাইড হয়ে কানাডায় আছে, এখন পর্যন্ত জবলেস। ক্যান ইউ ইমাজিন? আমি বললাম অন দ্য রেকর্ড, আমার সাথে আমি আর নাম বললাম না, কারণ একটা মানুষের নাম বললে এখানে এটা অন্যভাবে দেখা যায়। কারণ আমরা অনেক তথ্য আমাদের কাছে না, অনেকের কাছেই আছে, অনেক দুর্বল তথ্য থাকে, অনেক যেগুলোতে মান সম্মান নষ্ট হবে, বাট আমরা প্রকাশ করি না। কারণ ভাই আমরা একটা সামাজিক জীব, আমরা সমাজের ভালো ফ্যামিলি থেকে আসছি, আমরা চাই মানুষের সুনাম বেঁচে থাকুক। বরং কাউকে যদি আমরা মানে কোনোভাবে সাজেশন দিতে পারি, সেটা তার যদি এটা তার প্রতিষ্ঠানের, তার ওই প্রতিষ্ঠানের যেই জেনারেশনের বা তাদের যারা এটার সাথে স্টেক হোল্ডার আছে তাদের উপকার হতে পারে। তো এটা ট্রাই করি। এখন কেউ যদি এই আমরা সিএমএ কানাডা, এখানে অল্প কয়েকজন লোক কোর্স করতেছিল যারা কখনোই বাংলাদেশে পাস করতে পারবে না, এটা বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ ছিল। এখন এটা নিয়ে তারা খুব হাই হুতাশ করে শুরু করে দিল। এখন দেখেন তারা আমাদের সুনাম নষ্ট করলো, আমরা মামলা করলাম, আবার তারা আবার একটা অ্যাকশন নিল, আমরা আরেকটা নিলাম, এইভাবে তো আর চলা যায় না। বরং আমরা চাই যে দেখেন আপনাদের যদি কোনো দুর্বলতা থাকে আপনারা কাটিয়ে ওঠেন, আমাদের যদি এরকম হয়, আপনারা যদি মনে করেন আমাদের দুর্বলতা আছে, সেটা আমাদের সুযোগ করেন, আমাদের পরামর্শ দেন, আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা এটুকু বলবো, বাংলাদেশে আমরা সত্যি কথা, বাংলাদেশে আসলে কোয়ালিফাইড লোক দরকার অনেক বেশি, সত্যি কথা। এখন এটা যদি সবাই মিলে আমরা সহযোগিতা না করি, এটা মানে আমরা এরকম তো না যে আমরা কাগজ বিক্রি করি। আর আমরা বিআইএসএম তো কোনো সার্টিফিকেট ইস্যুয়ার না, কানাডিয়ান অথরিটির প্রোগ্রামগুলো আমরা এখানে করি, সেটা অনেকের উপকারও হচ্ছে, দেশের জন্য উপকার হচ্ছে। এরা বাইরে অনেকে জব পাচ্ছে, দেখেন আমাদের এখানে প্রোগ্রাম করে অস্ট্রেলিয়া জব করে, আমাদের এখানে প্রোগ্রাম করে জাপানে জব পাচ্ছে, এখানে প্রোগ্রাম করে এই কয়েকদিন আগে সৌদি আরবে 6 লক্ষ টাকা বেতনে চাকরির অফার পেল। এখানে প্রোগ্রাম করে কানাডার মতো দেশে একটা ইউনিভার্সিটিতে উইদাউট আইএলটিএস পিজিডি অফার লেটার পেয়েছে। আপনি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি দরকার হলে আপনাদের দেখাই দিব। তো উনি শুধু বললো যে আমার একটা মার্কশিট দরকার, কারণ আমরা পিজিডির সাথে মার্কশিট ওই যে আইএসএপি ওরা ইস্যু করে, পরে ওদেরকে মেইল করলো, ওরা আবার সেই সাপোর্টও দিল। তো এখন দেখেন একটা স্টুডেন্ট কানাডিয়ান একটা কোয়ালিফিকেশনের কারণে কানাডার একটা ইউনিভার্সিটিতেই, আমাদের এই প্রতিষ্ঠানের ডকুমেন্ট কানাডার একটা ইউনিভার্সিটিতে সে জমা দেওয়ার কারণে সে পিজিডিতে উইদাউট আইএলটিএস অফার লেটার পাওয়া। কেন? এটা হলো কোনটা? ইউনিভার্সিটি যেটা নেগা
আমি আপনাকে শেয়ার করে দিব। এটা ইউনিভার্সিটি নিকারার নামে একটা, যাই হোক একটা ইউনিভার্সিটি আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আমি আপনাদেরকে দেখে হোয়াটসঅ্যাপে থেকে দেখেও বলতে পারবো। যাই হোক অফার লেটার আমাদের কাছে আছে। তো এখন দেখেন এইভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকেই সুযোগ পাচ্ছে। এটা কিন্তু একটা বিগ সাপোর্ট, কারণ হঠাৎ করে এই বয়সে অনেকে আইএলটিএস এর 6 পাওয়া 7 পাওয়া খুব টাফ। যদি এমন হয় বাইরের একটা শর্ট কোর্সের কারণে সে কোনো একটা ভালো সুযোগ পাচ্ছে, অসুবিধা কি? শোনেন, আমরা তো আর কাউকে আটকায় রাখতে পারবো না। যারা কানাডায় যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তারা যদি এমন হয় ওই দেশে যাওয়ার আগে ওই দেশের কোনো একটা কোয়ালিফিকেশন বাংলাদেশে বসেই সম্ভব হয়, সেটা অবশ্যই তার জবের ক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে মারাত্মক উপকার হবে। কানাডায় অনেক এক্সপেন্সিভ। আপনি দেখেন ওখানে যারা থাকে আপনাদের এখানে যারা আপনাদের আজকে এই যে এখন যারা আছেন, আমার মনে হয় এদের অনেকের আত্মীয় স্বজন কানাডায় আছে। খবর নিয়ে দেখবেন ছোট একটা কোর্স করতে অনেক টাকা লাগে কানাডায় অরিজিনালি। তো এখন এমন যদি হয় যে একটা কোর্স করতে কথার কথা 1000 কানাডিয়ান ডলার লাগে, তাও তো বাংলাদেশের টাকার 1 লক্ষ টাকার কাছে আছে, 90,000 টাকা প্রায়। যদি এমন হয় 5000 কানাডিয়ান ডলার লাগে, তাহলে এটা কি সম্ভব সবার জন্য বলেন? তো অথচ আমরা হ্যাঁ মনির ভাই, জি বলেন। ইউসুফ হারুন স্যারের ক্লাসটা কি এই সপ্তাহে হলো না, কবে হবে? শুক্রবারে হবে এবং প্রতি শুক্রবারই বোঝা নিবে। আমি ওই জন্য আশরাফ হারুন স্যার আমাকে বলতেছিল যে ওনারটা কি শুক্রবারে কিনা। তো আমি একটু মনে হয় যে একটু মিস করছি। উনি ওনার টেক্সট দেখতে হবে, কারটা যেন ফিক্স হয়েছে শুক্রবারে, যে কোনো একটা আমরা জানাই দেবো তাহলে না। কি ইউসুফ হারুন স্যার কি শনিবার থেকে শুক্রবারে চলে আসলো? অনেকটা এরকমই। কারণ হলো ইউসুফ হারুন স্যারের ইউনিভার্সিটিতে যেহেতু সে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এই জন্য তার কিছু কমিটমেন্ট থাকে। তো সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে যেহেতু আমার ইউনিভার্সিটি আমি একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফাইন্যান্সের, তো আমার কিছু কমিটমেন্ট থাকার কারণে আমার মনে হয় টাফ হয়ে যেতে পারে মাঝে মাঝে। তো আমি বললাম তাহলে এটা শুক্রবার হইতে পারে কিনা। আবার আশরাফ হারুন স্যারও এগ্রি হইলো যে ঠিক আছে, সে যদি শুক্রবারে নেয়, শুক্রবার থাকলো আর অন্য একদিন থাকলো, শুক্রবার কনফার্ম থাকলো আর কি, তাহলে আশরাফ হারুন স্যার অন্য একদিন করবে। তো এইভাবে ম্যানেজ করবে। তো আমরা এটা দিয়ে দিব, ফাইনালি শিডিউল দিয়ে দিব আজকের পরে, আলোচনার পরে। ঠিক আছে রাকিব ভাই, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে ভাই, থ্যাংক ইউ। এর আগে যে মেসেজটা দিয়েছেন সেটা আশরাফ হারুন স্যারকে দিয়েছিলেন ফ্রাইডে এবং মানডে, আর আচ্ছা, ইউসুফ হ্যাঁ হারুন ঠিক আছে স্যারকে ঠিক আছে। দিয়েছিলেন পরে স্যাটারডে। ওইটার পরেই স্যারে হঠাৎ আমাকে ফোন দিছে। হ্যাঁ, ওইটা শেয়ার করে নিয়ে মনে হয় আপনাদের সাথে। উনি ফোন দিয়ে বলে যে আমাকে একটু শুক্রবার দেওয়া যায় কিনা। কেন? এই যে শুক্রবার দিন আসলে শনিবার দিন আমাদের একটু বিভিন্ন থাকে। হঠাৎ করে আমি কতবার আর আপনাকে রিকোয়েস্ট করবো, মাঝে মাঝে যদি সেই কথা রিকোয়েস্ট করে স্যার আজকে হবে না, মনির ভাই আজকে হবে না, তখন আমরা কি করবো বলেন? ওই জন্য সে বললো যে তাহলে আমাকে একটা কাজ করেন, শুক্রবার এনি হাউ, আমি যেহেতু প্রফেশনাল তো আমার লজ্জা লাগে আপনাকে চেঞ্জ করতে বারবার, তো আমি শুক্রবার দিন দিব। হ্যাঁ, এই জন্য আর কি শুক্রবার দিন আশরাফ হারুন স্যারে না নিয়ে ইউসুফ হারুন স্যার নিবে, এটা ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, অসুবিধা নেই, স্যারের সাথে দরকার আবার একটু কথা বলবো। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন কিনা? এই ফাইন্যান্সের ক্লাসটা হ্যাঁ বুঝছি, 2 দিন করা উচিত। হ্যাঁ 2 দিন করে দিব, 2 দিন দিব। একটু বিভিন্ন ঝামেলার কারণে হয়নি, 2 দিন দিয়ে দিব। আর আমি একটু ঝামেলায় থাকি তো, বাইরে থাকি, অনেক সময় দেখা যায় একটু টাফ হয়ে যায় ম্যানেজ করতে। যাই হোক, তো সিএসসিএম ক্লাসটা শেষ করতে টোটাল আরো কতদিন লাগতে পারে? আপনারা আশা করি আরো তো প্রায় 2 মাস 3 মাস তো লাগবে ক্লাসগুলো শেষ হইতে। অসুবিধা নাই। তো আপনারা যদি সপ্তাহে 2 দিন হয় তাহলে একটু মোটামুটি আপনার সময়টা সেভ হবে, এটা জানাই দিব। ভালো হয়। ওকে, তাইলে আর একটা হলো আপনাদের সবাইকে আমরা এটাও বলবো যে পড়াশোনাটা করেন। বিভিন্ন ধরনের দেখেন আপনারা যে ফাইন্যান্সিয়াল কিন্তু কিছু চেঞ্জ আসতেছে, এইগুলো একটু খেয়াল রাখেন। আইএএস এর উপর একটু আমাদের কিছু এক্সট্রা সেশনও হবে, ওইগুলো আপনারা দেখেন। পাশাপাশি আমাদের যেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা একটু বেশি পড়বেন, আর অন্যান্যগুলো আমরা তো আপনাদেরকে জানাই দেব। আর শীটগুলো আমরা যদি এমন হয় যে কিছু অতীতের মিস আছে, ওইটা আমরা দিয়ে দিব, অসুবিধা নেই। আর লাইভ ক্লাসগুলো আমরা যেগুলো রেকর্ড করা হয়, এই রেকর্ড ক্লাসগুলো অনেকগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। পাশাপাশি আমাদের এখন যেই রানিং ক্লাসগুলো হয়, এইটাও আপলোড হয়ে গেলে আবার আপনারা পাবেন, এক্সামের আগে হয়তো দেখে নিতে পারবেন, অসুবিধা। ঠিক আছে, কিন্তু এক্সাম নিয়ে আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন আব্দুল মতিন একটু ভাই, কথা বলতাম জি জি বলেন। যে আমি হলো নতুন, তো আমার হলো বিগত কিছু ক্লাস আমি মিস করছি, আমি এগুলো যদি তাহলে দয়া লিঙ্ক করে দিতেন। দিয়ে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব আজকে আপনাকে। হ্যাঁ আব্দুল মতিন ভাই, তো আমি অসুবিধা নেই, বুঝতে ঠিক পারছি। আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর জিনিস হলো আপনাদের একটা সুসংবাদ জানাই আজকে। আমাদের এখানে যেই কোর্স
ভাই শোনা যায় না। তো হচ্ছে না। তো মিউট হয়ে সুসংবাদটা গেছে, শুনে গুড নাইট মনির ভাই করো। মিউট হয়ে গেছে। মনির ভাই আপনার মাইকটা মিউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এখন ভাই আমরা আপনার যেটা বলি, সুসংবাদ আমাদের শুনতে একটা পাচ্ছি গুড এখনো। নিউজ দেই ভাই। আমাদের এখানে কিন্তু কোর্স করলে, যে কোর্সই করাই যতদিন বেঁচে থাকি, আনলিমিটেড ক্লাস। এটা করতে হবে, এই কারণে ক্যারিয়ারটা সুন্দর করা দরকার। আপনি অনেক সার্টিফিকেশন পেলেন, কিন্তু আপনি প্রফেশনালি এনাফ স্ট্রং না, সেটা আসলে আমি মনে করি আত্মঘাতী। এটা একটু এই আমাদের ব্যাপারে আপনাদের কি ধারণা, কার কি জানি না। সাপ্লাই চেনের যারা করছে, তো আমরা তার আগে তো আমরা এই প্রোগ্রামগুলো অফার করতে জানেন, আনলিমিটেড ক্লাস দেওয়ার উদ্দেশ্য হলো 1 টাকাও আপনার থেকে চার্জ করা হবে না, কিন্তু আপনার রেগুলার যে চেঞ্জ গুলো আসে দেখবেন, এক একদিন ক্লাস থেকে আরেক দিনের ক্লাসে কিছু এক্সাম্পল নতুন হয়। এটা হবে, কারণ সবকিছু কমন তো আন না, কিছু কথা চেঞ্জ আসবে, কিছু এক্সাম্পল, কিছু সাজেশন। এই জন্য আপনারা কোয়ালিফাই হওয়ার পরেও, ধরেন আপনারা 6 মাস পরে কোয়ালিফাইড হলেন, এরপরও আবার আগামী 2 বছর বিভিন্ন ব্যাচে ক্লাস করবেন, কারণ ওখানে ব্যাচ যেহেতু ফ্রি করলে কি হবে, আপনার সময় নেই, আপনার প্রফেশনাল, আপনার সিনিয়র লোক, আপনি এই ক্লাসগুলো যখন একটু কানে বাজবে, তখন আপনাকে একটু এইগুলো আপনার ওটার ভিতরে, মানে আপনার যে নলেজটাকে বারবার করে শাইনিং করবে, যে ওটার ভিতরে ডেভেলপমেন্ট আসে। এজন্য আপনারা এইটা সবাই করবেন। যদি এটা না করেন, আপনি যদি কথার কথা ফাঁকি জমি দিতে চান, এটা আপনার জন্য ক্ষতিকারক হবে, এবং এটা আপনার ভবিষ্যতে দেখবেন প্রফেশনালি আপনার সার্টিফিকেশন ক্যান্সেল হতে থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি অরিজিনালি আপনি ফিল্ডে, আপনি যদি একজন প্রুফড প্রফেশনাল না হন এবং সাউন্ড নলেজ যদি না থাকে, সেটা আমরা আসলে কোনোভাবেই কামনা করি না। আপনার প্রচন্ড যে নলেজেবল, এরপর এটাকে আরেকটু শাইনিং করেন, শার্প মানে এটাকে আরেকটু শার্প করেন। আর পাশাপাশি কন্টিনিউ ক্লাসগুলো বিভিন্ন সময়, যেহেতু এই এমন টাইমে আমরা ক্লাসগুলো দিই যেটা বাংলাদেশের সব ভাই বোনা এই সময় ব্যস্ত বা ঘুমায়, এর উদ্দেশ্যটা হলো আপনি যাতে ভালোভাবে নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করতে পারেন। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, প্র্যাকটিক্যাল কাজ করেন, রাতে এসে কিছু এক্সাম্পল, কিছু কেস স্টাডি, কিছু থিওরির সাথে আপনার ওই নলেজটাকে একটু অ্যালাইন করেন, অ্যাডজাস্ট করেন, এবং ওটাকে একটু মিলানোর চেষ্টা করেন, তো কিছু ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আসবে। এটা কন্টিনিউ করবেন, সবাইকে আমরা একটু অনুরোধ করলাম। এটা এখানে শুধুমাত্র এরকম না যে কোনো রকম একটা ছোটখাটো কিছু ক্লাস করলেই, অল্প কিছু ক্লাস করলেই আপনি পাস করে ফেলবেন, এটা কাজে লাগবে, এরকম না। বরং আপনাকে কন্টিনিউ ক্লাসগুলো করতে হবে। পাশাপাশি আপনারা সবাইকে আমি এটুকু বলবো যে আপনারা এই বিভিন্ন ধরনের যেই দেখেন, বাংলাদেশে এসআরও আসে, বিভিন্ন ভ্যাট ট্যাক্সের পলিসি বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং পলিসি, বিএস আইএস এর যাই আপনারা যে সামনে পড়ে, এগুলো একটু দেখভাল করবেন। পাশাপাশি অ্যাকাউন্টিং এর রিপোর্টিং গুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, ভেরিয়েন্স অ্যানালাইসিস গুলো চেষ্টা করবেন। টিচারদের ক্লাসে বিভিন্ন কোশ্চেনও করবেন, অনেকে কোশ্চেন করেন না। তো এই জন্য হইতে পারে একদিন আপনার ব্যস্ত ছিল, একদিন আপনার মন ভালো ছিল না, একদিন হতে পারে কিছু কিছু সময় মিস হয়েছে, কিন্তু আপনি যখন রিপিট করবেন বিভিন্ন ক্লাসগুলো বারবার করে, তখন দেখবেন এসুরেন্সের উপরে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপরে, আপনার অডিট, বিভিন্ন ধরনের রিপোর্টিং এর উপরে আপনার একটা ভালো ধারণা আসতেই থাকবে। আর আপনি তো মাঠে আসেনি, কাজ করতেছেন অলরেডি, ঠিক আছে না? তো আপনাদেরকে অনুরোধ করবো এটা যেন একটু মেনটেন করবেন। আর এক্সাম নিয়ে তাড়াহুড়া না করে একটু এক্সাম দেন, কিন্তু এক্সামের আগে ক্লাসগুলো শেষ হোক, ক্লাসগুলো একটু রিপিট করেন, বারবার দেন। আর আমরা আপনাদেরকে সাজেশন দিব, এবং আপনাদেরকে কোশ্চেন ব্যাংক হোক বা যেভাবে আপনাদের জন্য প্রিপারেশনটা সুন্দর হয়, যেটা ওয়ার্ল্ড ক্লাস প্রিপারেশন হয়, কারণ ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনার অনলাইনে যে আপনার যদি ইন্টারভিউ নেয়, আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে, এটা আমরা ওই জাতীয় জিনিসগুলো আপনাদেরকে, আপনাদের যে স্যাম্পল কোশ্চেনগুলো একদম ওয়ার্ল্ড ক্লাস। এটা শুধু এমন না যে বাংলাদেশিদের জন্য, এটা আপনি যদি কখনো মিডল ইস্টে এক্সাম দেন, এটা যদি আপনি ইউরোপে এক্সাম দেন, কখনো একটা ভাইবা দেন, আপনি আপনার ভিতরে এটা তারা আপনার ভিতরে ডিফারেন্সটাও পাবে যে আপনি ইউ আর নলেজেবল, আর আপনার বাংলাদেশে অনেকের থেকে আগে থাকবে, এটা সত্য। তো আপনারা আমাদের সমালোচনা যে যাই করুক, আমরা ওইভাবে আপনাদের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং করতেছি। ভাই কোশ্চেন ব্যাংকটা কবে নাগাদ পেতে পারি? তো ঠিক আছে না, আমরা কবে কি পেতে? হ্যাঁ বলেন, কে জানি কি বলবেন বলছিলেন? আমি বলছিলাম যে কোশ্চেন ব্যাংক গুলো আমরা কবে নাগাদ পাবো আর কি, একটা আইডিয়া যদি মোটামুটি ক্লাসগুলো শেষ কতদিন? হতে আর একটা মাস পরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, একটা মাস। আর আমরা ওইটা প্র্যাকটিস আমরা করার চাইলে এখন চান্স দিতে পাবো পারি, বাট কতদিন? আমরা চাইলে একটু দিতে পারি, বাট আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি
ক্লাসগুলো বা কোর্সগুলো এগুলো একটু ইয়া করেন, অসুবিধা নেই। ওটা আমরা আপনার এক্সামেরও 1-1.5 মাসখানি সময় পাবেন মিনিমাম, তো ফলে ওটা অসুবিধা নাই। মানে আর 1 মাস সময় পাবো কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার জন্য, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আশা করি মাসখানেকের পরে আপনার পেয়ে যাবেন। এর আগে যদি পারে এর আগেও আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ইয়াগুলো ক্লাসের কোশ্চেন গুলো ডিজাইন করা হয়। জি জি, এটা খুব হেল্পফুল হবে। সিএসসি এর পরীক্ষাটা কখন হইতে পারে? আপনার মিউট করা, শোনা যাচ্ছে না। আরো 15 দিন পরে বলতে পারো, আরো 15 ডেজ, 2 উইকস লেটার চালে একটা আইডিয়া দিব কবে নাগাদ আপনাদের এক্সাম হইতে পারে। ওকে, জি ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আজকে আর কোনো কোশ্চেন আছে কারো? না না, থ্যাংক ইউ ভাই ভাই। আমাদের ক্লাস কি টোটাল মানে উইকলি 4টা করে ক্লাস হবে এরকম কি? মানে শুক্র শনিবার তো আপনাদের আছে। দেখেন সাপ্লাই চেইন অপারেশন ম্যানেজমেন্টের ক্লাসগুলো তো এক্সট্রা, অসুবিধা নেই। আচ্ছা, এমনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ওটার জন্য 2টাই ক্লাস হবে, তাই তো? শুক্র ওইটা শনি। ওইটা ম্যাক্সিমাম 2টা, এখন সপ্তাহে 3টা দেওয়া যাবে। তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।